এএসএম মোস্তাফিজুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী, তার স্মৃতিচারণে তুলে ধরেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে দীর্ঘ পথ চলার নানা অজানা ঘটনা। তিনি লিখেছেন, শৈশবে কলকাতার মাঠে খেলা থেকে শুরু করে সেনাবাহিনীতে একসাথে কমিশন পাওয়া, কাবুলের কঠিন প্রশিক্ষণ, ১৯৬৫ সালের যুদ্ধ, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পুনর্মিলন, ছাত্রদল গঠনের ইতিহাস, এমনকি রাজনীতিতে জিয়ার ডাক পাওয়ার অভিজ্ঞতা পর্যন্ত। বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন জিয়ার সাধারণ জীবনযাপন, মানবিকতা, ধৈর্য, ছাত্র আন্দোলনের প্রতি তার উদার দৃষ্টিভঙ্গি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষুব্ধ ছাত্রদের সামনে জিয়ার অসাধারণ স্থৈর্যের ঘটনার কথা। এই স্মৃতিচারণে একদিকে যেমন ব্যক্তিগত সম্পর্ক উঠে এসেছে, তেমনি দেখা যায় সৈনিক থেকে প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক হয়ে ওঠা জিয়াউর রহমানের মানবিক ও রাজনৈতিক রূপ। জিয়াউর রহমানের ঘনিষ্ঠ এই সহচর তার বিষয়ে কি লিখেছেন, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, কলকাতায় পার্ক সার্কাসে জিয়া ও আমরা এক মাঠে খেলতাম, তবে আমরা একে অপরের তখন পরিচিত ছিলাম না। ১৯৪৭ সালের পর জিয়ার বাবা পশ্চিম পাকিস্তানে চলে যান, আমার বাবা চলে আসেন ঢাকায়। ১৯৫১ সালে নির্বাচিত হয়ে ১৯৫২ সালের ১ এপ্রিল তারিখে সামরিক বাহিনীতে যোগদান করার পর রেজাউর রহমান বকুল নামে একজন বাঙালি জিয়ার বড় ভাইয়ের পরিচয় দেয়। পরে বকুলের সাথে আমাদের পরিচয় ও ঘনিষ্ঠতা গভীর হয়ে ওঠে। ওখান থেকে বকুল চলে যান লন্ডনে, আমি যাই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আরও প্রশিক্ষণের ইচ্ছায়। এরপর একদিন লন্ডন থেকে বকুল একটি চিঠি লিখলেন যে জিয়া আর্মিতে সুযোগ পেয়েছে। আরও জানতে পারলাম সে আসছে এই কাবুলেই। কাবুলের প্রশিক্ষণ ছিল খুবই শক্ত আর এতটা কঠিন যে কোনো নরম লোক পাগলও হয়ে যেতে পারে। বকুলের চিঠির উদ্দেশ্য ছিল জিয়াকে সহায়তা ও সাহায্য করা, যাতে সে প্রশিক্ষণে ভালো করে এবং প্রশিক্ষণের কঠোরতা সহ্য করতে পারে। সর্বোপরি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখা। জিয়ার সাথে পরিচয় হতেই দেখলাম সে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতেই সমর্থ। শুধু তাই নয়, নিজেই নিজের সমস্যার সমাধান করত। ৬ মাস আগুপিছু ১৯৫৫ সালে আমরা দুজনই কমিশন পাই। সেপ্টেম্বর মাসে কমিশন পেয়েছিল জিয়া, আমি পেয়েছিলাম মার্চ মাসে। অবশেষে আমি বার্মা ব্যাটালিয়ানে এবং জিয়া পাঞ্জাব রেজিমেন্টে যোগ দিল। আমাদের পোস্টিং এই পুরনো ব্যাটালিয়ানেই হলো, কারণ পাকিস্তান সরকারের এটাই নিয়ম ছিল। পরে আমরা ইস্টবেঙ্গলে যেতে পারতাম। ইস্টবেঙ্গলে যাওয়ার আগে এই নিয়মটুকু মানতেই হবে। ১৯৫৬ সালে আমার টেকনিক্যাল পড়াশোনা এবং ঐতিহ্যের কারণে আমাকে গোলন্দাজ বাহিনীতে বদলি করার সিদ্ধান্ত হয়, আর জিয়া পাঞ্জাব থেকে ইস্টবেঙ্গলে বদলির সুযোগ পায়। বিভিন্ন সামরিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকায় এরপর আমাদের তেমন আর দেখা সাক্ষাৎ হয়নি। তবে ১৯৫৯ সালে ঢাকায় আবার দেখা হয়ে গেল। গোয়েন্দা শাখায় অস্থায়ী অ্যাসাইনমেন্ট নিয়ে আমি তখন ঢাকায় ছিলাম। আরেকবার অবশ্য ১৯৬৯ সালে আমি যখন ঢাকায় আইএসআইতে ছিলাম, তখন জিয়া জার্মান থেকে একটা কোর্স শেষ করে পরিবারসহ আমাদের বাসায় এসেছিলেন। ১৯৬৫ সালে জিয়া লাহোর থেকে যুদ্ধে অংশ নেয়। এই একই সালে আমরা দুজন একই সাথে স্টাফ কলেজ থেকে পাশ করি। এ সময় দুজনই ছিলাম বিবাহিত। আমার এক ছেলে, এক মেয়ে, আর তার ছিল এক ছেলে। জিয়া পরে কাবুলে চলে যায় আর আমি যাই করাচিতে। এরপর ৭৩ সালের মধ্যে আর দেখা হয়নি। এসেই দেখি আমার জন্য অপেক্ষা করছে এক দুঃসংবাদ। সে কথায় পরে আসছি। পাকিস্তান থেকে ১৯৭৩ সালে বাংলাদেশে ফিরে আসার পর অযৌক্তিক কারণে আমার প্রতি অবিচারের ঘটনা পূর্বের অধ্যায়েই বিবৃত করেছি। ষড়যন্ত্রমূলকভাবে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার পরে আমি চট্টগ্রামে ব্যবসা করার জন্য চলে গিয়েছিলাম। এর আগে ব্রিগেডিয়ার জিয়ার সাথে দেখা করি এবং একটি প্রশ্ন করি, তিনি থাকতে এই সেনাবাহিনী থেকে আমাকে কেন বরখাস্ত এবং পরে অবসর নিতে হলো। তার চারিত্রিক গুণাবলীর সহজাত ধর্ম থেকেই তিনি আমাকে ধৈর্য ধরতে বললেন। তবে আমার কথাগুলো তিনি গুরুত্ব দিয়ে শুনলেন। শুধু বললেন, সবই আল্লাহর ইচ্ছা, আপনি অপেক্ষা করেন, নিশ্চয়ই ভালো দিন আসবে। আপনার ওপর অবিচার করা উচিত হয়নি। আমি কিছুটা আশ্বস্ত হয়ে বড় ভাইয়ের সাথে চট্টগ্রাম চলে গেলাম। পরে ঐতিহাসিক পট পরিবর্তনের কারণে দেখতে পেলাম সেই মুক্তিযোদ্ধা জিয়াই বাংলাদেশের সিপাহীদের দ্বারা সংঘটিত বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রপতি হয়েছেন। তার সাথে আমার আর দেখা হয়নি, যোগাযোগও ছিল না। হঠাৎ একদিন দেখি চট্টগ্রামের ডেপুটি কমিশনার আমার বাসার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, প্রেসিডেন্ট সাহেব আপনাকে ডেকেছেন। ৭ তারিখে তিনি মধ্যাহ্নভোজ করবেন আপনার সাথে। সেই সময় খুব সম্ভব ঢাকাতে কারফিউ ছিল, তাই কারফিউ পাশ নিয়ে রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। দুপুরে প্রেসিডেন্টের কাছে পৌঁছলাম। আমি মনে মনে খুব উত্তেজিত ছিলাম।
প্রেসিডেন্ট কি খাওয়ান কে জানে। 1 থেকে 10 মিনিটে খাবার টেবিলে গেলাম, কিন্তু হতাশ হয়ে গেলাম টেবিলে পরিবেশিত লাল শাক, বেগুন ভাজি আর 2টো কই মাছ। এইসব দেখে। এই ছিল মেহমানের জন্যে প্রেসিডেন্টের খাওয়ার মেনু। 1977 সালে জেনারেল জিয়ার সাথে রাজনীতি করতে এসে হলো আর এক অভিজ্ঞতা। দিনের বেলা যিনি মিছিল করছেন জিয়ার বিরুদ্ধে, রাতে দেখি তিনি এজেন্সির সাথে দেখা করছেন, টাকা নিচ্ছেন। আমি নিজেও যেহেতু আজ একজন রাজনীতিবিদে পরিণত, তাই আজ নাম বলতে পারবো না, কেননা এই কলঙ্কের ভাগ তো সকল রাজনীতিকেরই। 1977 সালে বাংলাদেশের তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাকে দেশ শাসনে তাকে সাহায্য করার যে আহ্বান জানান, তাতে করে আমার জীবন আবার নতুন গতিপথে ধাবিত হলো। প্রেসিডেন্ট বললেন আমাকে নিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ। পরে 1978 সালের 15 এপ্রিল আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদে যোগদান করি। স্বরাষ্ট্র দফতরে থাকাকালীন কতগুলো ঘটনা এখনো আমার মনকে নাড়া দেয়। অনেক সময় ভাবি জিয়াউর রহমান একজন সৈনিক থেকে কিভাবে অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিকে পরিণত হয়েছিলেন। এই সময় একদিন জিয়াউর রহমান সাহেব ঠিক করলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সাধারণ ছাত্রদের সাথে সরাসরি আলাপ করবেন। এমনিতে আমাদের দেশের ছাত্রদের মধ্যে সামরিক শাসন, সামরিক বাহিনী ইত্যাদি সম্বন্ধে নেতিবাচক মনোভাব বিদ্যমান ছিল। এর মূলে ছিল পাকিস্তান আমলে আইয়ুব খানের সামরিক শাসনের দীর্ঘ সময়ের ছাত্র আন্দোলনের ইতিহাস চেতনা। কিন্তু জিয়াউর রহমান প্রচলিত অর্থে সামরিক নেতা ছিলেন না। ইতিহাসের অন্যান্য সামরিক একনায়কের সাথে তার মৌলিক পার্থক্য ছিল। অনেকে এখনও ভুল করে মনে করে থাকেন যে এরশাদও সেনাকর্তা ছিলেন, জিয়াও তাই। প্রকৃতপক্ষে এই চিন্তার মারাত্মক একটা ফাঁক রয়ে গেছে, কারণ জিয়াউর রহমান কোনো সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় আসেননি। 1975 সালে সংঘটিত পরপর 3টি সামরিক অভ্যুত্থানের একটির সাথেও তিনি জড়িত ছিলেন না। 15 আগস্টে যে অভ্যুত্থান ঘটে তার সংগঠন নেপথ্যে ছিলেন সেনাবাহিনীর তরুণ অফিসাররা। মেজর জেনারেল শফিউল্লাহ তখন ছিলেন সামরিক বাহিনীর প্রধান এবং মেজর জেনারেল জিয়াউর রহমান ছিলেন উপপ্রধান মাত্র। পরে 3রা নভেম্বর 1975 সামরিক অভ্যুত্থান ঘটান ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। জিয়াউর রহমান বরং খালেদ মোশাররফ কর্তৃক গ্রেফতার হয়ে কার্যত বন্দিত্ব বরণ করেন এবং তার জীবন মৃত্যুর হুমকির সম্মুখীন হয়। এরপর 7 নভেম্বর সামরিক অভ্যুত্থান ঘটায় সাধারণ সিপাহীরা। ক্ষমতা গ্রহণের আহ্বান জানায়। জিয়া তখন বন্দী। তারা জিয়াউর রহমানকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এরকম ঘটনা বিরলই বলা চলে। ক্ষমতা জিয়ার কাছে আপনা আপনি এসে ধরা দেয়। এই অবস্থায় ক্ষমতা না নিলে কি কি ঘটনা ঘটতে পারত তা ভাবলেও শিহরিত হতে হয়। জিয়াউর রহমান বরং দেশের ডাকে ক্ষমতা গ্রহণ করে ঐতিহাসিক দায়িত্বটি পালন করেছিলেন। না করলে ইতিহাস তাকে ক্ষমা করত না। ইতিহাসের দাবি তিনি মিটিয়েছিলেন মাত্র, ফলে দেশে শান্তি ফিরে এসেছিল। এখানেই জিয়াউর রহমানের সাথে অন্যান্য সামরিক নায়কের মৌলিক পার্থক্য। কিন্তু তৎকালীন ছাত্রদের মধ্যে গতানুগতিক নেতিবাচক মনোভাবই কাজ করছিল। জিয়াকে তারা দেখতে থাকলো একজন সামরিক নেতার মতো করেই। জিয়াউর রহমানও চাইলেন ছাত্রদের এই ভুল তাকে ভাঙতে হবে। অত্যন্ত সাদামাটা নিরাপত্তা ব্যবস্থা সম্বল করে জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কাছ দিয়ে প্রথমে রোকেয়া হলের সামনে এবং লাইব্রেরি চত্বরের কাছে এসে পৌঁছলেন। শুরু হলো ছাত্রদের তুমুল বিক্ষোভ। জিয়াউর রহমানকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেবে না, কিন্তু জিয়াউর রহমান নির্ভয়ে তাদের দিকেই এগিয়ে চললেন। একদল ছাত্র তার পথ আগলে মাটিতে শুয়ে পড়ল, কেউ কেউ তার শরীরও স্পর্শ করল। এমন একটা অবস্থা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকায় আমিও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। নিরাপত্তা রক্ষীরা সবাই প্রস্তুত। অন্য কোনো সামরিক শাসক হলে এই রকম একটা পরিস্থিতিতে যা এতক্ষণে ঘটে যেতে পারত, তাতে করে নিশ্চিতভাবেই শত শত লাশ এতক্ষণ পড়ে যেত রাস্তায়। কিন্তু না, তিনি ছিলেন জিয়াউর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার একেবারে কাছ থেকে দেখা, হাত উঁচিয়ে সবাইকে অবাঞ্ছিত কিছু করা থেকে বিরত থাকতে অনুরোধ জানালেন। তার জীবনের নিরাপত্তার কথা একটুও ভাবলেন না, তিনি নিজেই সামলে নিলেন সব কিছু। এই ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অমর এক ঘটনা। কোনো একজন ছাত্র বা ছাত্র নেতাও বলতে পারবেন না এই ঘটনার জন্য তারা হয়রানির শিকার হয়েছেন। তবে ঘটনার দর্শক ছিল যেসব ছাত্র ছাত্রী, জিয়াউর রহমান জয় করে নিলেন তাদের হৃদয়। সবাই অবাক হয়ে সেদিন দেখেছিল এই বিস্ময়কর তথাকথিত সামরিক শাসককে, যিনি ধৈর্য ও স্থৈর্যে রাজনৈতিক নেতাদেরও হার মানালেন।
বিএনপি সমর্থক ছাত্ররা তখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ভিত গড়ে তুলতে পারেনি। এই ঘটনার পর খুব দ্রুত ছাত্রদের মধ্যে জিয়াউর রহমানের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ল। হলে হলে ছাত্রদল শুধু গড়েই উঠল না, পরবর্তী সময় ডাকসু নির্বাচনে বেশ কিছু ছাত্রাবাসের সংসদে পূর্ণ প্যানেলে জয়লাভও করল জাতীয়তাবাদী ছাত্র দল। তবে জিয়াউর রহমানের প্রতি প্রদর্শিত এই বিরূপ আচরণজনিত ঘটনা সবচেয়ে বেশি ইতিবাচক প্রভাব ফেলেছিল রোকেয়া হলের মেয়েদের ওপর। ফলে নির্বাচনে রোকেয়া হলে ছাত্রদল একটিমাত্র আসন বাদে সবগুলোই দখল করেছিল সেবার। পরবর্তীকালে এই ডাকসুতেই ক্ষমতাসীন হয় জিয়ার আদর্শ অনুসারী ছাত্রদল। জিয়াউর রহমান ছাত্রদের সাথে সরাসরি আলাপ করতে চাইতেন সবসময়। তিনি প্রত্যক্ষভাবে শুনতে চাইতেন ছাত্ররা কি বলতে চায়, তাদের কি কি সমস্যা। আমাদের দেশের অনেক রাজনৈতিক নেতাও এভাবে সময় দেন না প্রত্যক্ষ গণসংযোগের ব্যাপারে। পরবর্তীকালে জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসেবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হলে শিক্ষামন্ত্রী কাজী জাফর আহমেদকে দিয়ে তিনি একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়নের উদ্দেশ্যে সকল ছাত্র নেতাকে ডেকেছিলেন এক মহাসম্মেলনে। প্রেসিডেন্ট জিয়া সারাক্ষণ উপস্থিত থেকে তাদের বক্তব্য শুনেছিলেন। যে ছাত্র নেতারা তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করতেন তারাও এসেছিলেন জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে। আর এইভাবেই জিয়ার রাজনৈতিক ঔদার্যের কাছে পরাজিত হয়েছিলেন তৎকালীন বাংলাদেশের ছাত্র নেতৃবৃন্দ। এই প্রসঙ্গে জাতীয়তাবাদী ছাত্র দলের জন্ম ইতিহাসটা একটু বলে নেওয়া ভালো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ও অবদান সকল সময়ই শ্রদ্ধার সাথে উচ্চারিত হবে, কিন্তু তারা সব সময় যে রাজনৈতিক ডামাডোলের মধ্যে থাকবে সেটা আমি কখনোই পছন্দ করিনি। ছাত্রদের সৃজনশীল বিকাশ যে এতে ব্যাহত হয়, আশা করি এ ব্যাপারে কেউ দ্বিমত করবেন না। কিন্তু আমি আমার এই নীতিতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলাম না। একবার জিয়াউর রহমান সাহেব তার মন্ত্রী ও উপদেষ্টা সবাইকে ডাকলেন জাতীয়তাবাদী দলের ফ্রন্ট খোলার বিষয় নিয়ে পরামর্শ করার জন্য। প্রেসিডেন্ট জিয়ার এই একটি বিষয় আমি সবসময় লক্ষ্য করেছি যে তিনি যখনই যা কিছু করতেন সেটা নিয়ে তিনি সবার সঙ্গে আগে ভাগে পরামর্শ করতেন, মতামত চাইতেন। একজন সৈনিকের এই অবিচল গণতন্ত্রপ্রীতি আমি তার মৃত্যু অবধি দেখেছি। শহীদ জিয়া একে একে সবাইকে জিজ্ঞেস করলেন তাদের মতামত জানতে। আমি শ্রমিক ও কৃষক ফ্রন্ট খোলার ব্যাপারে সম্মতি দিলেও ছাত্রদল করার বিরোধিতা করে মত দিলাম। বিচারপতি সাত্তার আমার মতকে সমর্থন করলেন। আমি আমার যুক্তিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বললাম, যদি আমরা দেশের উন্নতি করতে পারি তাহলে ছাত্ররা এমনিতেই আমাদের সমর্থন করবে। কিন্তু অধিকাংশের মত যেহেতু ছাত্র ফ্রন্ট খোলার পক্ষে, সেহেতু প্রেসিডেন্ট জিয়া ছাত্রদল প্রতিষ্ঠার ব্যাপারে মত দিলেন। কিন্তু অদ্ভুত এক সিদ্ধান্ত দিয়ে আমাকে হতবুদ্ধি করে দিলেন। তিনি আমাকে বললেন, ছাত্রদল প্রতিষ্ঠার ব্যাপারে দায়িত্ব থাকবে আপনার। সাথে এসে বাড়ি এটি সাহেবও থাকলেন। আমি ছাত্র ফ্রন্ট করার বিরোধিতা করলাম, আর আমার ওপরই এর দায়িত্ব পড়ার তাৎপর্য বুঝেছিলাম অনেক পরে। যেহেতু আমি ছাত্রদের ভালো দিকটা তুলে ধরেছিলাম, সেহেতু তিনি ভেবেছিলেন ছাত্র ফ্রন্ট খুলতে গিয়ে আমি ছাত্রদের ভালো দিকটাকেই তুলে ধরতে পারবো। আর দ্বিতীয় কারণটা ছিল আমি ছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। ছাত্রদলের কর্মীরা এক্ষেত্রে আমাকে ভয়ও পাবে, এই ছিল শহীদ জিয়ার ধারণা। কিন্তু কাজটি সহজ ছিল না। ভালো ভালো ছাত্রদের রিক্রুট করানো একটি কঠিন ব্যাপারই। বিশেষ করে ছাত্রদের মধ্যে তখনও ছিল উগ্র ও হঠকারী ছাত্র নেতাদের প্রভাব। কাজী আসাদুজ্জামান নামে ছাত্রলীগের একজন সাধারণ কর্মীকেই প্রথমে আমরা ছাত্র দলের আহ্বায়ক হিসেবে বেছে নিলাম। সে ছিল শান্ত ভদ্র, কিন্তু সাংগঠনিক দক্ষতায় অমিত তেজি। বেশিরভাগ ক্ষেত্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদেরই আমরা পেয়েছিলাম। তারা জিয়াউর রহমানের ভক্ত ছিল। জিয়ার নীতি ও আদর্শ এই তরুণ ছাত্রদের আকর্ষণ করেছিল। সেদিনকার ছাত্র যুবকের মধ্যে কাজ করতে গিয়ে এক পর্যায়ে টের পেলাম প্রচুর অস্ত্র শস্ত্র রয়েছে তরুণ সমাজের মধ্যে। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলাম। থানায় অস্ত্র জমা দেওয়ার চাইতে ব্যাংকে জমা দেওয়ার আহ্বান জানালো সরকার। জমা দেওয়া অস্ত্রের মূল্য বাবদ একটি সম্মানীয় বেঁধে দিলাম। বিরাট সফলতা পেয়েছিল এই কর্মসূচি। মাত্র কয়েক মাসের ব্যবধানে আমরা সারা দেশ থেকে 19,000 অস্ত্র শস্ত্র উদ্ধার করেছিলাম। এদিকে অচিরেই ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের ভিত গড়ে তুলল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নতুন এই সংগঠনের তেমন কিছু করার ছিল না। তথাপি তারা ভালোই সাড়া পেল। নির্বাচনে হেরে গেলেও ছাত্রদলের নেতাদের বললাম, অন্য সংগঠনের জয়ী নেতাদের গলায় যেন তারা মালা দিয়ে আসে। ওরা তাই করল। এভাবে বিশ্ববিদ্যালয় অঙ্গনে একটা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলল ছাত্রদল কর্মীরা।
1980 সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালে খুলনার জেলে একটা দুর্ঘটনা ঘটে। এই সময় খুলনার জেলে 6 থেকে 7 জন আসামি ছিলেন, যাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। এর মধ্যে কিছু রাজনৈতিক নেতাও ছিলেন। নিজেদের মধ্যে পরামর্শ করে তারা সংঘবদ্ধ হয়। জেলের মধ্যে কারারক্ষীদের মধ্যে যাদের কাছে চাবি ছিল তারা তাদের একদিন জিম্মি করে ফেলে। পরে এরা আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমাকে ডাকে। আমি শর্ত দিলাম, জিম্মি করা জেল কর্মচারীদের ছেড়ে দিলে আমি আলোচনায় বসব। এর মধ্যে জেলের ভেতরে তারা এক চরম নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে। জেলে অনশন কিংবা অন্য কোনো ধর্মঘট মোকাবেলায় আমার অভিজ্ঞতা ছিল। আমি 1977 সালে তখন মাত্র স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি। এই সময় ঢাকা জেলে কর্নেল তাহেরের 2 ভাই ও কয়েকজন জাসদ নেতার নেতৃত্বে অনশন ধর্মঘট শুরু হলো 6 দফা দাবির ভিত্তিতে। আমি সিদ্ধান্ত নিলাম আমি ওদের সাথে সরাসরি জেলে গিয়ে দেখা করে আলোচনা করব, কিন্তু আমার কর্মকর্তারা পরামর্শ দিল জেলে গিয়ে অনশনকারীদের সাথে আমার কথা বলা উচিত হবে না। কিন্তু আমি তা শুনলাম না, বরং পরিস্থিতি আয়ত্তে আনতে সেখানে গেলাম। জেলে গিয়ে রান্নার ব্যবস্থা করি এবং নিজের হাতে বন্দীদের খাইয়ে তবে ফিরি। যেসব সমস্যা ও দাবি আমার ক্ষমতার মধ্যে ছিল আমি নিজেই সেসব কিছুর সমাধান করলাম। বাকি কতগুলো দাবি জেল কোডের ব্যবস্থাধীন ছিল। আমি অনেক করে ওদের বোঝালাম, বন্দীরা আমার কথা মেনে নিল এবং অনশন ভঙ্গ করল। কিন্তু খুলনা জেলের ঘটনার সময় জেলে বন্দী একটি মেয়েকেও ওরা নিজেদের অধিকারে নিয়ে যায়। পর্যায়ক্রমে তারা মেয়েটিকে ধর্ষণ পর্যন্ত করে। এছাড়া প্রচুর সংখ্যক লোহার রড এরা সংগ্রহ করে সংঘর্ষের প্রস্তুতি নিতে থাকে। এমন একটা অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত এজেন্সিগুলো কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। দ্রুত কোনো হস্তক্ষেপ না করলে পরিস্থিতির মারাত্মক অবনতির সম্ভাবনা দেখা দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি আমার দায়িত্ব পালনের চেষ্টা করি। বন্দীদের সাথে ক্রমাগত আলোচনা চালাতে আমি খুলনাতেই থেকে যাই। পরপর 2 বার বন্দীদের সাথে আমরা যোগাযোগ করলাম। বললাম জিম্মিদের ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি আলোচনায় বসব, কিন্তু তারা একটুও নড়ল না। ফলে প্রমাদ গুনতে হলো। বাধ্য হয়ে পুলিশের তৎকালীন কর্মকর্তা ওসমানকে আমি নির্দেশ দিলাম দেওয়াল টপকে জেলে ঢোকার প্রশিক্ষণ নিতে। এটা ছিল পূর্ব প্রস্তুতি মাত্র। সামনেই ছিল ঈদ। বিষয়টার শান্তিপূর্ণ মীমাংসার খুবই প্রয়োজন ছিল। উপায়ন্তর না দেখে তাদের আবার 48 ঘন্টার সময় দেওয়া হলো। বলে দেই, এরপরের পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে। 48 ঘন্টা পেরিয়ে গেলে আমি নির্দেশ দিলাম ভেতরে ঢুকতে। খুব ভোরে, সেদিন ছিল ঈদের পরদিন, জেলের ভেতরে বেশ একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়ে গেল। অনেক সাধারণ কয়েদি মেয়েটির উপর অত্যাচারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য থেকে আন্দোলনকারী কয়েদিদের বিরুদ্ধে হামলা চালিয়ে বসে। যারা জিম্মি ছিল তারাও আন্দোলনকারী কয়েদিদের উপর হামলা করে। ফলে পুলিশ উঠেছিল, অ্যাকশন সহ মোট 36 জন নিহত হয়। তৎকালীন জাতীয় সংসদেও বিষয়টি অনেক সময় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমি এই আন্দোলনকারী বন্দীদের অনেক সময় দিয়েছিলাম। তবু এতগুলো প্রাণহানিতে আমি খুব ব্যথা পেলাম। আমি আলোচনাকেই অগ্রাধিকার দেই, সেই চেষ্টাও করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত শক্তি প্রয়োগেই যেতে হলো। আমার আর করার কিছুই ছিল না।